আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চে আলাপ চাইতে। একটি কথিত অন্তর্বর্তী সরকার যার কাজ ছিল নির্বাচন আয়োজন এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, তারা মেয়াদের শেষ প্রান্তে এসে এমন সব দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিচ্ছে যা পরবর্তী নির্বাচিত সরকার চাইলে ফিরিয়েও আনতে পারবে না। বন্দরের মতো কৌশলগত সম্পদ বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত সেই প্রবণতার সবচেয়ে নগ্ন উদাহরণ। এখানে শুধু সিদ্ধান্ত নয়, সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিটা প্রশ্নবিদ্ধ। কোনো উন্মুক্ত দরপত্র নেই, কোনো প্রতিযোগিতামূলক বিডিং নেই, কোনো সংসদীয় বা জন আলোচনা নেই। রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদের ক্ষেত্রে যে ন্যূনতম স্বচ্ছতা থাকা উচিত তার ধারের কাছে ওই প্রক্রিয়া যায়নি। আরো উদ্বেগজনক হলো যারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুলছে, বন্দর কর্মচারী, সংশ্লিষ্ট পেশাজীবী, তাদের মুখ বন্ধ করার প্রশাসনিক তৎপরতা, অফিস আদেশ, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, চাকরি বিধিমালার ভয় দেখানো, এসবের লক্ষ্য কিন্তু স্পষ্ট। বিতর্ক দমন করা, আলোচনা বন্ধ করা আর সময়ের আগে চুক্তি চূড়ান্ত করা। এটি একটি সুপরিচিত কৌশল। সিদ্ধান্ত আগে, সম্মতি পরে, আর বিরোধিতা করলে শাস্তি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অত্যন্ত ভয়াবহ অবস্থায় দাঁড়িয়ে এই প্রশ্নটি প্রকট হয়ে উঠছে যে কথিত সংস্কার এবং পরিবর্তনের স্লোগান তুলে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার আদতে কাদের স্বার্থ রক্ষা করছে। 2024 সালের আগস্টে যে নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে বা যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে ডক্টর ইউনূস ক্ষমতা দখল করেন, তার পেছনে চালিকা শক্তি এবং তাদের গোপন এজেন্ডাগুলো এখন দিনের আলোর মতো স্পষ্ট হতে শুরু করেছে। ক্ষমতার শুরুতেই যে আশঙ্কা করেছিলাম আমরা, এই সরকার কোনো জনকল্যাণমুখী বা সার্বভৌমত্ব রক্ষার সরকার নয়, বরং পশ্চিমা প্রভুদের সন্তুষ্টির মাধ্যমে জাতীয় সম্পদ বিকিয়ে দেওয়ার এক পুতুল সরকার, তা আজ চট্টগ্রাম বন্দর সহ রাষ্ট্রের বিভিন্ন স্পর্শকাতর খাতে তাদের আগ্রাসী সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণিত হচ্ছে। দৃশ্যত তারা বলছে 12 তারিখ একটি নির্বাচন হবে এবং এই সরকারের আয়ুষ্কাল নিশ্চিতভাবে ফুরিয়ে আসার কথা, কিন্তু ঠিক এই শেষ মুহূর্তে এসে তারা এমন সব ভয়াবহ খেলায় মেতেছে যা আগামী কয়েক দশকের জন্য বাংলাদেশের অর্থনীতি, সার্বভৌমত্ব সবকিছুকে পঙ্গু করে দেবে। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো চট্টগ্রাম বন্দর নিয়ে তাদের গোপন তৎপরতা এবং তড়িঘড়ি সিদ্ধান্ত। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। দেশের আমদানি রপ্তানির সিংহভাগ এই বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়, অথচ রাষ্ট্রের এই অত্যন্ত স্পর্শকাতর স্থাপনাটি কোনো প্রকার রাগঢাক ছাড়াই বিদেশিদের হাতে তুলে দেওয়ার আয়োজন চূড়ান্ত করা হয়েছে। জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট এরকম একটি স্পর্শকাতর বিষয় যেখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকা ছিল বাঞ্ছনীয়, সেখানে কোনো প্রকার উন্মুক্ত দরপত্র বা প্রতিযোগিতামূলক বিডিং ছাড়াই সরাসরি চুক্তির মাধ্যমে বিদেশিদের হাতে বন্দরের চাবি তুলে দেওয়া হচ্ছে। কে কত টাকা পেয়েছেন খবর তো আমরা জানি। রাষ্ট্রের 1 টাকার জিনিস বিক্রি করতে হলেও যেখানে টেন্ডার আহ্বান করা হয়, সেখানে হাজার হাজার কোটি টাকা আয়ের উৎস এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত বন্দরকে G2G বা সরাসরি ক্রয়ের দোহাই দিয়ে বিদেশিদের ইজারা দেওয়া হচ্ছে। এটি কেবল দুর্নীতি নয়, এটি রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা। ডেনমার্কের এপিএম টার্মিনালস বা দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের মতো প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে সরকার কার্যত দেশের প্রবেশদ্বারকে অন্যের নিয়ন্ত্রণে দিয়ে দিচ্ছে। এই প্রক্রিয়ার বিরুদ্ধে আইনি লড়াইয়ের রাস্তাও বন্ধ করে দেওয়া হচ্ছে অত্যন্ত সুকৌশলে। দেশের বিচার বিভাগ, যা কিনা ন্যায় বিচারের শেষ আশ্রয়স্থল হওয়ার কথা ছিল, তা এখন এই সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ার বিরুদ্ধে দায়ের করা রিট হাইকোর্টে খারিজ করে দেওয়া হয়েছে গোপনে। আদালতের আচরণে স্পষ্ট যে তারা সরকারের এই সম্পদ বিক্রির এজেন্ডার সঙ্গে একমত। রিট শুনানির সময় বিচারপতির আচরণ এবং বিডা চেয়ারম্যান উড়ান বালক আশিক চৌধুরীর সঙ্গে একান্তে সাক্ষাতের বিষয়টি জনমনে গভীর সন্দেহের জন্ম দিয়েছে। চেম্বার আদালত কিংবা আপিল বিভাগ কোথাও এই লুটপাটের বিরুদ্ধে প্রতিকার মিলছে না। যে বিচার বিভাগকে সংস্কারের নামে ঢেলে সাজানোর কথা বলা হয়েছিল, সেই বিচার বিভাগ আজ জাতীয় সম্পদ পাচারের বৈধতা দানকারী স্ট্যাম্প প্যাডে পরিণত হয়েছে। সরকার এবং বিচার বিভাগের এই যোগ সাজশ প্রমাণ করছে যে এই নীল নকশা অনেক গভীর এবং শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত, এবং ডক্টর ইউনূস থেকে শুরু করে তার সমস্ত সাঙ্গপাঙ্গদের মধ্যে এই ভাগ বাটোয়ারা হয়েছে। বন্দরের নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে চলে গেলে তার ভয়াবহ অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে সাধারণ জনগণকে। বিদেশি কোম্পানিগুলো যখন বন্দরের অপারেশনাল দায়িত্বে আসবে, তারা তাদের লভ্যাংশ বৈদেশিক মুদ্রায় নিজ দেশে নিয়ে যাবে। বর্তমানে বাংলাদেশ এমনিতেই
তীব্র ডলার সংকটে ভুগছে এবং রিজার্ভের অবস্থা নড়বড়ে। এমন পরিস্থিতিতে বন্দরের আয়ের বিশাল অংশ যদি ডলারে কনভার্ট করে বিদেশে পাচার হয়ে যায়, তবে দেশের রিজার্ভ শূন্যের কোঠায় নামতে সময় লাগবে না। এর প্রত্যক্ষ প্রভাব পড়বে টাকার মানের উপর, টাকার অবমূল্যায়ন ঘটবে এবং আমদানি ব্যয় আকাশচুম্বী হবে। এটা খুব সবাই বোঝে। ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে, যা চলে গেছে ইতিমধ্যে। বিদেশি প্রভুদের খুশি করতে গিয়ে দেশের অর্থনীতিকে যে খাদের কিনারায় নিয়ে যাওয়া হচ্ছে, তার মাসুল দিতে হবে আগামী প্রজন্মকে। তথাকথিত সংস্কারের বুলিয়া ওড়ানো সরকার আদতে দেশকে একটি দীর্ঘস্থায়ী অর্থনৈতিক দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করেছে। সরকারের উপদেষ্টারা স্বীকার করছে যে হাজার হাজার কোটি টাকা লোন নেওয়া হয়েছে এবং ঋণের কবলে বাংলাদেশ পড়েছে। শুধু তাই নয়, এই অন্যায় প্রক্রিয়ার বিরুদ্ধে কেউ যেন টু শব্দটি করতে না পারে, সেজন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মচারীদের উপর নেমে এসেছে খড়গ। বন্দরের কর্মচারীরা যখন নিউ মুরিং কন্টেনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন, তখন তাদের দমানোর জন্য জারি করা হয়েছে কঠোর নির্দেশনা। সরকারি কর্মচারী আচরণ বিধির দোহাই দিয়ে তাদের মিছিল মিটিং নিষিদ্ধ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশে বাধা দেওয়া হয়েছে এবং শাস্তিমূলক ব্যবস্থার হুমকি দেওয়া হচ্ছে। এটি কোন ধরনের গণতন্ত্র, যেখানে দেশের সম্পদ রক্ষার দাবি তোলা অপরাধ? আসলে এই সরকার জানে যে তাদের এই দেশ বিরোধী কর্মকাণ্ড জনগণ মেনে নেবে না, তাই তারা ভয়ের সংস্কৃতি চালু করেছে। ভয়ের সংস্কৃতি কিন্তু আলী রিয়াজের একটা বইয়ের নাম, আপনারা জানেন কিনা জানি না। এবং সেই বই থেকে কিন্তু আলী রিয়াজ ক্লাসিক ভাবে এই ভয়ের সংস্কৃতি সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে। এনসিটি সংক্রান্ত আদালতের রায়কে, মানে নিউ মুরিং কন্টেনার টার্মিনাল সংক্রান্ত আদালতের রায়কে ঢাল হিসেবে ব্যবহার করে তারা কর্মচারীদের কণ্ঠরোধ করছে, যা স্বৈরাচারী আচরণ। নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে তড়িঘড়ি করে দীর্ঘমেয়াদী সব চুক্তি করার পেছনে সরকারের উদ্দেশ্য অত্যন্ত দূরভিসন্ধিমূলক। তারা জানে যে নির্বাচনের পর তারা ক্ষমতায় থাকবে না, তাই যাওয়ার আগে তারা এমন সব চুক্তি এবং সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় যা পরবর্তী নির্বাচিত সরকারের জন্য গলার কাটা হয়ে দাঁড়ায়। মানে একই রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় পোড়ামাটি নীতি। তারা দেশটাকে এমন অবস্থায় রেখে যেতে চায় যেন পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক তাদের পক্ষে দেশ চালানো অসম্ভব হয়ে যায়। লালদিয়া টার্মিনাল 33 বছরের জন্য, পানগাঁও নদীবন্দর 22 বছরের জন্য বিদেশিদের হাতে তুলে দেওয়ার চুক্তিগুলো এই ষড়যন্ত্রের অংশ। একটি অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট থাকে দৈনন্দিন রুটিন ওয়ার্ক করার এবং একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করার, কিন্তু তাও তত্ত্বাবধায়ক সরকার হলে, এই সরকারের জন্য না। অথচ তারা নিজেদের এখতিয়ারের বাইরে গিয়ে এমন সব নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে যার প্রভাব ভয়ঙ্কর, ধ্বংসাত্মক। অর্থনৈতিক এই অরাজকতার আরেকটি বড় উদাহরণ হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য বোয়িং কেনার সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন কর্তৃক পোশাক খাতে শুল্ক বৃদ্ধির হুমকি ধামাচাপা দিতে সরকার তড়িঘড়ি করে 14টি বোয়িং কেনার নির্দেশ দিয়েছে। এখানেও কোনো প্রতিযোগিতামূলক বিকল্প যাচাই করা হয়নি। এটি স্পষ্টত একটি কূটনৈতিক ঘুষ। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কেবল নিজেদের পিঠ বাঁচাতে এবং প্রভুদের তুষ্ট করতে রাষ্ট্রীয় গ্যারান্টি সহ হাজার হাজার কোটি টাকা ঋণের বোঝা জনগণের ঘাড়ে চাপানো হচ্ছে। এই ঋণের কিস্তি শোধ করতে গিয়ে আগামী যে কোনো সরকার এবং জনগণ যে ভয়াবহ চাপে পড়বে, সেটা অস্বীকার করা যাবে না। অর্থনীতিবিদদের সতর্ক বার্তা উপেক্ষা করে তারা কেবল নিজেদের এজেন্ডা বাস্তবায়নে মগ্ন। প্রশাসনিক এবং ঠিক খাতেও তারা এক ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছে। হঠাৎ করে সরকারি কর্মচারীদের বেতন 142% পর্যন্ত প্রস্তাব দেওয়া হয়েছে, 118 জন আমলার পদোন্নতি দেওয়া হয়েছে। এগুলো সবই পরবর্তী সরকারকে বিপদে ফেলার একটা ফাঁদ। কোষাগারের এই করুণ দশা এবং রাজস্ব আয়ের ঘাটতির মধ্যে বেতন বৃদ্ধির এই প্রস্তাবকে অর্থনীতিবিদরা রাজস্ব বোমা হিসেবে আখ্যায়িত করেছে। সরকার খুব ভালো করেই জানে এই বর্ধিত বেতন দেওয়া একটি রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়, কিন্তু তারা এটি করে যাচ্ছে যাতে পরবর্তী সরকার ক্ষমতায় এসে বেতন দিতে না পেরে কর্মচারীদের অসন্তোষের মুখে পড়ে এবং দেশে অস্থিতিশীলতা তৈরি হয়। একইভাবে মেয়াদ ফুরিয়ে আসার মুহূর্তে একনেকে হাজার হাজার কোটি টাকার প্রকল্প পাশ করানো হয়েছে। প্রতিরক্ষা শিল্প অঞ্চলের নামে জমি বরাদ্দ দেওয়া হয়েছে এবং র্যাবের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত হয়েছে কোনো রকমের ছাড়া, দরপত্র ছাড়া। তারা রাষ্ট্রীয় কোষাগারকে শূন্য করে ফেলতে চায়। র্যাবকে নিয়ে মানবাধিকার সংস্থাগুলোর এত অভিযোগ, খোদ সরকারের গঠিত তদন্ত কমিশন তার র্যাবের বিলুপ্তি চেয়েছে, তারপরেও তাদের জন্য গাড়ি কিনছে। প্রবাসী কল্যাণ খাতের কথা চিন্তা করেন, আসিফ নজরুল কি ভয়াবহ কাজ করেছে। এমন সিন্ডিকেট করছে যে তারা হাজার হাজার নতুন রিক্রুটিং এজেন্সির লাইসেন্স দিচ্ছে, যা দুর্নীতি এবং মানব পাচারকে আরো উস্কে দেবে। ইতিমধ্যে অবৈধ অভিবাসনে বাংলাদেশ শীর্ষে অবস্থান করছে। নিয়ন্ত্রণহীন লাইসেন্স বিতরণের ফলে এই খাতটি সম্পূর্ণভাবে মাফিয়াদের দখলে চলে যাবে এবং আসিফ নজরুলের থেকে হাজার হাজার কোটি টাকা আয় করেছে।
মানে প্রতিটি সেক্টরেই দেখা যাচ্ছে একই চিত্র, সংস্কারের নামে লুটপাট এবং দীর্ঘমেয়াদী সংকটের বীজ বপন। ডক্টর ইউনূস সরকার যে প্রক্রিয়ায় দেশ পরিচালনা করলো এতদিন, তাতে মানে হবেই যে তারা বাংলাদেশের কোনো সরকার নয়, বরং কোনো বিদেশি শক্তির রিসিভার হিসেবে কাজ করেছে। তারা প্রতিটি পদক্ষেপ নিয়েছে, যেমন ধরেন বন্দর ইজারা দেওয়া হোক, বোয়িং কেনা হোক, বিমান জ্বালানি খাতের দীর্ঘমেয়াদী চুক্তি হোক, সবই যেন দেশের সার্বভৌমত্বকে খর্ব করার সুপরিকল্পিত আয়োজনের হিসাবে। তারা জানে তাদের কোনো জবাবদিহিতা নেই, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। আর এই জবাবদিহিহীনতার সুযোগ নিয়ে তারা লুটপাটের মহোৎসব চালিয়েছে। তাদের এই কর্মকাণ্ড কেবল আওয়ামী লীগ সরকারকে উৎখাতের পরবর্তী প্রতিক্রিয়া নয়, বরং এটি বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র। ইউনূসের এই কৌশলটি অত্যন্ত ধূর্ততাপূর্ণ। তারা জানে যে নির্বাচনের পর তাদের ক্ষমতায় থাকার সম্ভাবনা হয়তো নেই, তাই নির্বাচনের ঠিক আগে এমন সব চুক্তি করে যাচ্ছে যা পরবর্তী সরকারের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। এর ফলে নতুন সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হবে, যার কাজ ছিল নির্বাচন আয়োজন এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর। তারা মেয়াদের শেষ প্রান্তে এসে এমন সব দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিচ্ছে যা পরবর্তী নির্বাচিত সরকার চাইলে ফিরিয়েও আনতে পারবে না। বন্দরের মতো কৌশলগত সম্পদ বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত সেই প্রবণতার সবচেয়ে নগ্ন উদাহরণ। এখানে শুধু সিদ্ধান্ত নয়, সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিটা প্রশ্নবিদ্ধ। কোনো উন্মুক্ত দরপত্র নেই, কোনো প্রতিযোগিতামূলক বিডিং নেই, কোনো সংসদীয় বা জন আলোচনা নেই। রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদের ক্ষেত্রে যে ন্যূনতম স্বচ্ছতা থাকা উচিত, তার ধারের কাছে ওই প্রক্রিয়া যায়নি। আরো উদ্বেগজনক হলো, যারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুলছে, বন্দর কর্মচারী, সংশ্লিষ্ট পেশাজীবী, তাদের মুখ বন্ধ করার প্রশাসনিক তৎপরতা, অফিস আদেশ, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, চাকরি বিধিমালার ভয় দেখানো, এসবের লক্ষ্য কিন্তু স্পষ্ট। বিতর্ক দমন করা, আলোচনা বন্ধ করা আর সময়ের আগে চুক্তি চূড়ান্ত করা। এটি একটি সুপরিচিত কৌশল। সিদ্ধান্ত আগে, সম্মতি পরে, আর বিরোধিতা করলে শাস্তি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অত্যন্ত ভয়াবহ অবস্থায় দাঁড়িয়ে এই প্রশ্নটি প্রকট হয়ে উঠছে যে কথিত সংস্কার এবং পরিবর্তনের স্লোগান তুলে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার আদতে কাদের স্বার্থ রক্ষা করছে। 2024 সালের আগস্টে যে নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে বা যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে ডক্টর ইউনূস ক্ষমতা দখল করেন, তার পেছনে চালিকা শক্তি এবং তাদের গোপন এজেন্ডাগুলো এখন দিনের আলোর মতো স্পষ্ট হতে শুরু করেছে। ক্ষমতার শুরুতেই যে আশঙ্কা করেছিলাম আমরা, এই সরকার কোনো জনকল্যাণমুখী বা সার্বভৌমত্ব রক্ষার সরকার নয়, বরং পশ্চিমা প্রভুদের সন্তুষ্টির মাধ্যমে জাতীয় সম্পদ বিকিয়ে দেওয়ার এক পুতুল সরকার, তা আজ চট্টগ্রাম বন্দর সহ রাষ্ট্রের বিভিন্ন স্পর্শকাতর খাতে তাদের আগ্রাসী সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণিত হচ্ছে। দৃশ্যত তারা বলছে 12 তারিখ একটি নির্বাচন হবে এবং এই সরকারের আয়ুষ্কাল নিশ্চিতভাবে ফুরিয়ে আসার কথা, কিন্তু ঠিক এই শেষ মুহূর্তে এসে তারা এমন সব ভয়াবহ খেলায় মেতেছে যা আগামী কয়েক দশকের জন্য বাংলাদেশের অর্থনীতি, সার্বভৌমত্ব সবকিছুকে পঙ্গু করে দেবে। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো চট্টগ্রাম বন্দর নিয়ে তাদের গোপন তৎপরতা এবং তড়িঘড়ি সিদ্ধান্ত। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। দেশের আমদানি রপ্তানির সিংহভাগ এই বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়, অথচ রাষ্ট্রের এই অত্যন্ত স্পর্শকাতর স্থাপনাটি কোনো প্রকার রাগঢাক ছাড়াই বিদেশিদের হাতে তুলে দেওয়ার আয়োজন চূড়ান্ত করা হয়েছে। জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট এরকম একটি স্পর্শকাতর বিষয় যেখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকা ছিল বাঞ্ছনীয়, সেখানে কোনো প্রকার উন্মুক্ত দরপত্র বা প্রতিযোগিতামূলক বিডিং ছাড়াই সরাসরি চুক্তির মাধ্যমে বিদেশিদের হাতে বন্দরের চাবি তুলে দেওয়া হচ্ছে। কে কত টাকা পেয়েছেন খবর তো আমরা জানি। রাষ্ট্রের 1 টাকার জিনিস বিক্রি করতে হলেও যেখানে টেন্ডার আহ্বান করা হয়, সেখানে হাজার হাজার কোটি টাকা আয়ের উৎস এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত বন্দরকে G2G বা সরাসরি ক্রয়ের দোহাই দিয়ে বিদেশিদের ইজারা দেওয়া হচ্ছে। এটি কেবল দুর্নীতি নয়, এটি রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা। ডেনমার্কের এপিএম টার্মিনালস বা দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের মতো প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে সরকার কার্যত দেশের প্রবেশদ্বারকে অন্যের নিয়ন্ত্রণে দিয়ে দিচ্ছে। এই প্রক্রিয়ার বিরুদ্ধে আইনি লড়াইয়ের রাস্তাও বন্ধ করে দেওয়া হচ্ছে অত্যন্ত সুকৌশলে। দেশের বিচার বিভাগ, যা কিনা ন্যায় বিচারের শেষ আশ্রয়স্থল হওয়ার কথা ছিল, তা এখন এই সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ার বিরুদ্ধে দায়ের করা রিট হাইকোর্টে খারিজ করে দেওয়া হয়েছে গোপনে। আদালতের আচরণে স্পষ্ট যে তারা সরকারের এই সম্পদ বিক্রির এজেন্ডার সঙ্গে একমত।
রিট শুনানির সময় বিচারপতির আচরণ এবং বিডা চেয়ারম্যান ওই উড়ান বালক আশিক চৌধুরীর সঙ্গে একান্তে সাক্ষাতের বিষয়টি জনমনে গভীর সন্দেহের জন্ম দিয়েছে। চেম্বার আদালত কিংবা আপিল বিভাগ কোথাও এই লুটপাটের বিরুদ্ধে প্রতিকার মিলছে না। যে বিচার বিভাগকে সংস্কারের নামে ঢেলে সাজানোর কথা বলা হয়েছিল, সেই বিচার বিভাগ আজ জাতীয় সম্পদ পাচারের বৈধতা দানকারী স্ট্যাম্প প্যাডে পরিণত হয়েছে। সরকার এবং বিচার বিভাগের এই যোগ সাজস প্রমাণ করছে যে এই নীল নকশা অনেক গভীর এবং শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত, এবং ডক্টর ইউনূস থেকে শুরু করে তার সমস্ত সাঙ্গপাঙ্গদের মধ্যে এই ভাগ বাটোয়ারা হয়েছে। বন্দরের নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে চলে গেলে তার ভয়াবহ অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে সাধারণ জনগণকে। বিদেশি কোম্পানিগুলো যখন বন্দরের অপারেশনাল দায়িত্বে আসবে, তারা তাদের লভ্যাংশ বৈদেশিক মুদ্রায় নিজ দেশে নিয়ে যাবে। বর্তমানে বাংলাদেশ এমনিতেই তীব্র ডলার সংকটে ভুগছে এবং রিজার্ভের অবস্থা নড়বড়ে। এমন পরিস্থিতিতে বন্দরের আয়ের বিশাল অংশ যদি ডলারে কনভার্ট করে বিদেশে পাচার হয়ে যায়, তবে দেশের রিজার্ভ শূন্যের কোঠায় নামতে সময় লাগবে না। এর প্রত্যক্ষ প্রভাব পড়বে টাকার মানের উপর, টাকার অবমূল্যায়ন ঘটবে এবং আমদানি ব্যয় আকাশচুম্বী হবে। এটা খুব সবাই বোঝে। ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে, যা চলে গেছে ইতিমধ্যে। বিদেশি প্রভুদের খুশি করতে গিয়ে দেশের অর্থনীতিকে যে খাদের কিনারায় নিয়ে যাওয়া হচ্ছে, তার মাসুল দিতে হবে আগামী প্রজন্মকে। তথাকথিত সংস্কারের বুলিয়া ওড়ানো সরকার আদতে দেশকে একটি দীর্ঘস্থায়ী অর্থনৈতিক দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করেছে। সরকারের উপদেষ্টারা স্বীকার করছে যে হাজার হাজার কোটি টাকা লোন নেওয়া হয়েছে এবং ঋণের কবলে বাংলাদেশ পড়েছে। শুধু তাই নয়, এই অন্যায় প্রক্রিয়ার বিরুদ্ধে কেউ যেন টু শব্দটি করতে না পারে, সেজন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মচারীদের উপর নেমে এসেছে খড়গ। বন্দরের কর্মচারীরা যখন নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন, তখন তাদের দমানোর জন্য জারি করা হয়েছে কঠোর নির্দেশনা। সরকারি কর্মচারী আচরণ বিধির দোহাই দিয়ে তাদের মিছিল মিটিং নিষিদ্ধ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশে বাধা দেওয়া হয়েছে এবং শাস্তিমূলক ব্যবস্থার হুমকি দেওয়া হচ্ছে। এটি কোন ধরনের গণতন্ত্র, যেখানে দেশের সম্পদ রক্ষার দাবি তোলা অপরাধ? আসলে এই সরকার জানে যে তাদের এই দেশ বিরোধী কর্মকাণ্ড জনগণ মেনে নেবে না, তাই তারা ভয়ের সংস্কৃতি চালু করেছে। ভয়ের সংস্কৃতি কিন্তু আলী রিয়াজের একটা বইয়ের নাম, আপনারা জানেন কিনা জানি না। এবং সেই বই থেকে কিন্তু আলী রিয়াজ ক্লাসিক ভাবে এই ভয়ের সংস্কৃতি সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে। এনসিটি সংক্রান্ত আদালতের রায়কে, নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল সংক্রান্ত আদালতের রায়কে ঢাল হিসেবে ব্যবহার করে তারা কর্মচারীদের কণ্ঠরোধ করছে, যা স্বৈরাচারী আচরণ। নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে তড়িঘড়ি করে দীর্ঘমেয়াদী সব চুক্তি করার পেছনে সরকারের উদ্দেশ্য অত্যন্ত দূরভিসন্ধিমূলক। তারা জানে যে নির্বাচনের পর তারা ক্ষমতায় থাকবে না, তাই যাওয়ার আগে তারা এমন সব চুক্তি এবং সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় যা পরবর্তী নির্বাচিত সরকারের জন্য গলার কাটা হয়ে দাঁড়ায়। একেই রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় পোড়ামাটি নীতি। তারা দেশটাকে এমন অবস্থায় রেখে যেতে চায় যেন পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক তাদের পক্ষে দেশ চালানো অসম্ভব হয়ে যায়। লালদিয়া টার্মিনাল 33 বছরের জন্য, পানগাঁও নদীবন্দর 22 বছরের জন্য বিদেশিদের হাতে তুলে দেওয়ার চুক্তিগুলো এই ষড়যন্ত্রের অংশ। একটি অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট থাকে দৈনন্দিন রুটিন ওয়ার্ক করার এবং একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করার, কিন্তু তাও তত্ত্বাবধায়ক সরকার হলে, এই সরকারের জন্য না। অথচ তারা নিজেদের এখতিয়ারের বাইরে গিয়ে এমন সব নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে যার প্রভাব ভয়ঙ্কর, ধ্বংসাত্মক। অর্থনৈতিক এই অরাজকতার আরেকটি বড় উদাহরণ হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য বোয়িং কেনার সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন কর্তৃক পোশাক খাতে শুল্ক বৃদ্ধির হুমকি ধামাচাপা দিতে সরকার তড়িঘড়ি করে 14টি বোয়িং কেনার নির্দেশ দিয়েছে। এখানেও কোনো প্রতিযোগিতামূলক বিকল্প যাচাই করা হয়নি। এটি স্পষ্টত একটি কূটনৈতিক ঘুষ। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কেবল নিজেদের পিঠ বাঁচাতে এবং প্রভুদের তুষ্ট করতে রাষ্ট্রীয় গ্যারান্টি সহ হাজার হাজার কোটি টাকা ঋণের বোঝা জনগণের ঘাড়ে চাপানো হচ্ছে। এই ঋণের কিস্তি শোধ করতে গিয়ে আগামী যে কোনো সরকার এবং জনগণ যে ভয়াবহ চাপে পড়বে, সেটা অস্বীকার করা যাবে না। অর্থনীতিবিদদের সতর্ক বার্তা উপেক্ষা করে তারা কেবল নিজেদের এজেন্ডা বাস্তবায়নে মগ্ন। প্রশাসনিক এবং ঠিক খাতেও তারা এক ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছে। হঠাৎ করে সরকারি কর্মচারীদের বেতন 142% পর্যন্ত প্রস্তাব দেওয়া হয়েছে, 118 জন আমলার পদোন্নতি দেওয়া হয়েছে। এগুলো সবই পরবর্তী সরকারকে বিপদে ফেলার একটা ফাঁদ। কোষাগারের এই করুণ দশা এবং রাজস্ব আয়ের ঘাটতির মধ্যে বেতন বৃদ্ধির এই প্রস্তাবকে অর্থনীতিবিদরা রাজস্ব বোমা হিসেবে আখ্যায়িত করেছে।
সরকার খুব ভালো করেই জানে এই বর্ধিত বেতন দেওয়া একটি রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়, কিন্তু তারা এটি করে যাচ্ছে যাতে পরবর্তী সরকার ক্ষমতায় এসে বেতন দিতে না পেরে কর্মচারীদের অসন্তোষের মুখে পড়ে এবং দেশে অস্থিতিশীলতা তৈরি হয়। একইভাবে মেয়াদ ফুরিয়ে আসার মুহূর্তে একনেকে হাজার হাজার কোটি টাকার প্রকল্প পাশ করানো হয়েছে, প্রতিরক্ষা শিল্প অঞ্চলের নামে জমি বরাদ্দ দেওয়া হয়েছে এবং র্যাবের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত হয়েছে কোনো রকমের ছাড়া, দরপত্র ছাড়া। তারা রাষ্ট্রীয় কোষাগারকে শূন্য করে ফেলতে চায়। র্যাবকে নিয়ে মানবাধিকার সংস্থাগুলোর এত অভিযোগ, খোদ সরকারের গঠিত তদন্ত কমিশন তার র্যাবের বিলুপ্তি চেয়েছে, তারপরেও তাদের জন্য গাড়ি কিনছে। প্রবাসী কল্যাণ খাতের কথা চিন্তা করেন, আসিফ নজরুল কি ভয়াবহ কাজ করেছে। এমন সিন্ডিকেট করছে যে তারা হাজার হাজার নতুন রিক্রুটিং এজেন্সির লাইসেন্স দিচ্ছে, যা দুর্নীতি এবং মানব পাচারকে আরো উস্কে দেবে। ইতিমধ্যে অবৈধ অভিবাসনে বাংলাদেশ শীর্ষে অবস্থান করছে। নিয়ন্ত্রণহীন লাইসেন্স বিতরণের ফলে এই খাতটি সম্পূর্ণভাবে মাফিয়াদের দখলে চলে যাবে এবং আসিফ নজরুলের থেকে হাজার হাজার কোটি টাকা আয় করেছে। প্রতিটি সেক্টরে দেখা যাচ্ছে একই চিত্র, সংস্কারের নামে লুটপাট এবং দীর্ঘমেয়াদী সংকটের বীজ বপন। ডক্টর ইউনূস সরকার যে প্রক্রিয়ায় দেশ পরিচালনা করলো এতদিন, তাতে মনে হবেই যে তারা বাংলাদেশের কোনো সরকার নয়, বরং কোনো বিদেশি শক্তির রিসিভার হিসেবে কাজ করেছে। তারা প্রতিটি পদক্ষেপ নিয়েছে, যেমন ধরেন বন্দর ইজারা দেওয়া হোক, বোয়িং কেনা হোক, বিমান জ্বালানি খাতের দীর্ঘমেয়াদী চুক্তি হোক, সবই যেন দেশের সার্বভৌমত্বকে খর্ব করার সুপরিকল্পিত আয়োজনের হিসাবে। তারা জানে তাদের কোনো জবাবদিহিতা নেই, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। আর এই জবাবদিহিহীনতার সুযোগ নিয়ে তারা লুটপাটের মহোৎসব চালিয়েছে। তাদের এই কর্মকাণ্ড কেবল আওয়ামী লীগ সরকারকে উৎখাতের পরবর্তী প্রতিক্রিয়া নয়, বরং এটি বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র। ইউনূসের এই কৌশলটি অত্যন্ত ধূর্ততাপূর্ণ। তারা জানে যে নির্বাচনের পর তাদের ক্ষমতায় থাকার সম্ভাবনা হয়তো নেই, তাই নির্বাচনের ঠিক আগে এমন সব চুক্তি করে যাচ্ছে যা পরবর্তী সরকারের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। এর ফলে নতুন সরকার যখন দেশ পরিচালনায় ব্যর্থ হবে, জনগণের ক্ষোভ তাদের উপর পড়বে, আবার বাংলাদেশে একটা এই জুলাই সন্ত্রাসের মতো পরিস্থিতি তৈরি হবে। এটাই তো ইউনূস চাচ্ছে এবং ইউনূস আবার ক্ষমতায় আসবে। এরকম একটা চেইন তৈরি করা। প্রক্রিয়াগত দিক দিয়ে চিন্তা করেন, তাতেও কিন্তু সব চুক্তি অবৈধ। রাষ্ট্রের 1 টাকার সম্পদ বিক্রয়ের জন্য উন্মুক্ত দরপত্রের প্রয়োজনের কথা আগে বলেছি, অথচ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ চট্টগ্রাম বন্দর হস্তান্তর করা হচ্ছে কোনো স্বচ্ছ প্রক্রিয়া ছাড়া। কে কত কমিশন নিচ্ছে এবং ইউনূস এবং তার সহযোগীরা সরাসরি বিদেশি কোম্পানির কাছ থেকে কমিশন নিচ্ছে, যা প্রথাগত টেন্ডারবাজি থেকেও ভয়াবহ। আইনের শাসনের অনুপস্থিতি এই সংকটকে আরো গভীর করছে। যে সরকার বিচার বিভাগকে প্রভাবিত করে নিজেদের অবৈধ সিদ্ধান্তের বৈধতা আদায় করে তাদের কাছ থেকে গণতন্ত্র আশা করা নিরর্থক। হাইকোর্ট থেকে আপিল বিভাগ পর্যন্ত সর্বত্র একই রকম প্রভাব এবং চাপ সৃষ্টি করা হয়েছে। বন্দর কর্মচারীদের শাস্তিমূলক ব্যবস্থার হুমকি, তাদের প্রতিবাদের অধিকার হরণ করার চেষ্টা। কতটা স্বৈরাচারী হলেই কাজ করতে পারে বলেন। তবে এই অন্ধকারের মধ্যেও আশার আলো আছে, যে বন্দর কর্মচারীদের প্রতিরোধ, সচেতন নাগরিকদের প্রতিবাদ এবং গণমাধ্যমের প্রতিবেদনের মাধ্যমে আমরা ষড়যন্ত্র সম্বন্ধে একটু জানতে পারছি। নির্বাচন যত এগিয়ে আসছে, ইউনূস গোষ্ঠীর তাড়াহুড়া তত বাড়ছে, যা তাদের অবৈধ অবস্থানের প্রমাণ। চট্টগ্রাম বন্দর রক্ষার লড়াই কেবল একটি অর্থনৈতিক সংগ্রাম নয়, এটি জাতীয় সার্বভৌমত্বের লড়াই। ইউনূসের কবল থেকে এই সম্পদ উদ্ধার করা সম্ভব, তবে তার জন্য প্রয়োজন সবার ঐক্যবদ্ধ প্রতিরোধ। এখনো সময় শেষ হয়ে যায়নি, তবে সময় যে খুব বেশি বাকি আছে তাও কিন্তু নয়। জানিয়ে রাখলাম। ভালো থাকুন সবাই।